জালেম কি 5 মাস আছে নাকি 5 বছর আছে সেটা মুখ্য বিষয় নয়। যে আমার ভাইয়ের চোখ তুলে নিয়েছে, আমি তার বাংলাদেশের শাস্তি নিশ্চিত করতে হবে। বিএনপি একটা প্রচার করে যে এনসিপি হলো জামাতের পক্ষ হয়ে কাজ করে। না, আমরা ভাই এটা না, কারণ আমাদের নির্দিষ্ট প্রপোজাল আছে। এনসিপি, আমরা জামাত না। এনসিপি একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা আছে, সেই লক্ষ্যমাত্রা আমরা আমাদের ছোট জীবন থেকে শুরু করেছিলাম। আমরা বিশ্ববিদ্যালয় জীবনে গভীর অনুধাবন করেছিলাম বাংলাদেশের যে রাজনীতি, সে রাজনীতিটা কোথা থেকে আমরা করব, কেন করব। আমরা দুইটা শব্দ নিজেদের মগজে ঢুকিয়ে নিয়ে এবং প্রচার করা শুরু করি। একটা হলো দায় আর একটা হলো দরদ। এটা যখন কেউ, যারা আমাদের সাথে ওইখানে আড্ডা দিয়েছে ইসলামিক জায়গা থেকে, যেটা হলো দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যেভাবে উম্মতের জন্য পাগল পাড়া হয়ে গিয়েছিলেন। যেমন আমি কেন রাজনীতি করি, আমি মনে করি যে আমি যখন এখানে মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে সেখানে আমাকে জিজ্ঞেস করা হবে যে এইখানে যারা বেঙ্গালি মুসলিম আছে সিভিলাইজেশনের জায়গা থেকে, উম্মার জায়গাটা তো পুরো পৃথিবী জুড়ে আছে, আহাল বা পরিবেশের জায়গা থেকে যারা আছে, আমাকে জিজ্ঞেস করা হবে এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে, তাদের জন্য তুমি কি করেছো। এখানে আমাদের যারা আকাবিরে আছে, আকাবিরদের জায়গা থেকে আমাদের হিস্টোরিক্যাল লড়াইতে আমরা কতগুলো ফিগারকে হাজির করেছিলাম সেখানে। ভাসানী থেকে শুরু করে, মাহমুদুল হাসান মাদানী থেকে শুরু করে, বাঙালির ভিত্তিতে আমরা অনেকগুলো ফিগার খুঁজে পেয়েছিলাম। আমরা সেখানে যোগন মণ্ডলকে নিয়েছিলাম। অনেকে বলবে যে কেন যোগন মণ্ডলকে আমরা নিয়েছিলাম, একজন হিন্দু। যোগন মণ্ডল কিন্তু দলিতদের পক্ষে দাঁড়িয়েছিল। এখানে যে ব্রিটিশ জমিদার যারা ছিল অথবা ব্রিটিশ যারা ছিল, তারা মুসলমানদের উপরে নিপীড়ন চালিয়েছিল। আমাদের সমগোত্রীয় আরেকটা ভাই আছে, তারা হলো দলিত, তাদের উপরে নিপীড়নটা চালিয়েছিল। আমরা সেখানে হাজী শরীয়তুল্লাহকে নিয়েছি, তিতুমিরকে নিয়েছি, আবুল হাশেমকে নিয়েছি। এখন আমরা সেই মুসলিম ধারায় যারা আছে তাদেরকেও নিয়েছি, অন্যান্য ধারায় যারা আছে তাদেরকেও নিয়েছি। আমরা কোনো ফিনিশড কোনো কিছুতে এখনো পৌঁছি নাই যে এটাই ফিক্সড বা কোনো কিছু। হিস্ট্রির মধ্যে বা ইতিহাসের মধ্য দিয়ে আমরা একটু ক্রলিং বা একটু গড়াগড়ি করতেছি ওইখানে গিয়ে, যে কিভাবে সবাইকে একীভূত করে একটা শক্তিশালী বাংলাদেশ গঠন করা যায়। সেখানে এটা যেটা আপনারা বলেন নিজাম বা দৌলত বা মামলুক বা স্টেট, আমরা যে মডার্ন এখন স্টেটে আছি, সেই স্টেটের জায়গা থেকে আমাদের এই লড়াইটা অনেক আগ থেকেই শুরু হয়েছিল। 47-এর লড়াই আছে, 71-এর লড়াই আছে, 90-এর লড়াই আছে, 24-এর লড়াই আছে। এই হিস্টোরিক্যাল যে লড়াই আছে, সেখানে আমরা মনে করি আমাদের যে ডেল্টা বেসিনটা আছে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত, এখানে অনেক হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। যে মানুষগুলো এখানে বসবাস করে, এই মানুষগুলা নির্যাতিত, নিপীড়িত, এই মানুষগুলার মুক্তির জন্য কাজ করতে হবে। সেই জায়গা হলো বিভিন্ন ইসলামিক ইন্টারপ্রিটেশন আছে, বিভিন্ন ধরনের অনেকগুলো ইন্টারপ্রিটেশন আছে। আমরা যে স্কুলে বিশ্বাস করি, সেই স্কুলের জায়গাটা হলো যদি আমরা একটা শক্তিশালী জনপদ বানাইতে পারি, মানুষের সমাজ বানাইতে পারি এবং সোসাইটি বানাইতে পারি, সেই সোসাইটিতে যাদের যে স্কুলের থটগুলো সেগুলো প্রচার করুক, কোনো ফেয়ার, কোনো ভয় এবং কোনো মানুষের কাছে দায়বদ্ধতা না থেকে শক্তিশালী রূপে সবাই সবারটা প্রচার করবে। একটু আগে আপনারা বক্তব্য রাখলেন যে হজরতকে হলো 1 বছর হলো ডান্ডাবেড়ি পরানো হয়েছিল। তো ডান্ডাবেড়িটা খুব কষ্টের, আমিও পড়ছি। তো যখন এটা খোলা হয় তখন এটা আরো কষ্ট, মনে হচ্ছে পাওয়াটা আবার কাইটা যায় কিনা যখন খোলা হয়। আমি তখন খুবই ছোট মানুষ, ইন্টার পাস করছি। আমি বলছি এটা আবার কি পড়াচ্ছে এত বড়। তো ওইটা হলো প্রাচীন যুগে মনে হয় রাজারা এভাবে চুড়ি পরতো। তো আমাকে একজনে বললো এটা চুড়ি পরানো হচ্ছে তোমাকে, এটা খুবই একটা অলংকার জিনিস, কিন্তু খোলার সময় মনে হচ্ছে পাটা চলে যাবে। এটা খুবই একটা কষ্টের জিনিস ডান্ডাবে। এটা সাপোর্ট করে না হিউম্যান রাইটস যে অর্গানাইজেশন গুলো আছে। আমরা চাচ্ছি এমন একটা শক্তিশালী রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়াতে যেইখানে পুলিশ ব্যবস্থাটা সংস্কার হবে, কারাগার সংস্কার হবে, সবকিছু ঠিক হবে। আমাদের যে সংস্কার কমিশনটা গঠন হয়েছিল, সেই সংস্কার কমিশনের সকল রাজনৈতিক দলগুলো ছিল এবং সেখানে যদি কোনো কথা আসতো যে এটাই বাস্তবায়ন করতে হবে,
তাহলে সেখানে কথা বলার সুযোগ ছিল, এবং এটা ফিনিশড হয়ে যায় নাই। যেমন আমরা যেই বিষয়গুলো সেখানে উত্থাপন করেছিলাম, সেই বিষয়গুলো যে একদম বাংলাদেশের সলিউশন হয়ে গিয়েছে এরকমও না। এবং আমরা তাত্ত্বিক জায়গাটায় শুধু 4টা জিনিসের যে মুজিববাদী ধারাটা, সেটাতে আমরা বিরোধিতা করেছিলাম। অর্থাৎ আমাদের যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেই 3টা ধারার পরিবর্তে শেখ মুজিব রক্ষী বাহিনী গঠন করার পরে 4টা জিনিস ঢুকিয়ে দিয়েছিল, এবং পরবর্তীতে ওই 4টা জিনিসের উপরে জিয়াউর রহমান রাজত্ব করেছিলেন। ওই 4টা জিনিসের উপরে এরশাদ ছিলেন, খালেদা জিয়া ছিলেন, সবাই ছিলেন। পরবর্তীতে 24 যখন এসেছে, সেই 4টা জিনিস থেকে আমরা বের হতে চেয়েছিলাম, কারণ আমাদের কাছে এটা মনে হয়েছে এটা ভারতীয় বয়ান। ভারত আমাদের সেই সংবিধান থেকে শুরু করে সবকিছু গঠন করে দিয়েছিল, ফলত আমরা আজাদির মুক্তির জন্য সেখানে হাত দেওয়ার চেষ্টা করেছিলাম। আপনারা খুবই স্পষ্ট দেখবেন 3 তারিখে যে দাবিটা দেওয়া হয়েছিল, আমরা শুধু শেখ হাসিনার পতন চাইনি। শেখ হাসিনা যদি আমরা পতন চাইতাম তাহলে এটা অনেক ইজি ব্যাপার ছিল। আমরা চেয়েছিলাম তাহলে আমাদের রাজনীতিতে আসার প্রয়োজন ছিল না, হয়তো এখন চাকরি করতাম বা সমাজের অন্য কোনো কাজ করতাম। আমরা খুবই দাবিটা দিয়েছিলাম একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ততে নিউ সেটেলমেন্টের জায়গায় অনেকের অনেক প্রপোজাল থাকতে পারে। আপনি একজন যদি আমাকে জিজ্ঞেস করেন মুসলিম হিসাবে তোমার প্রপোজাল কি, আমি তো বলবো তাহলে কোরআন। কিন্তু বর্তমান যে সিচুয়েশনে, এটা আপনারা ইস্তেহাদি করে যা আমাদের সমাধান দেন। যখন ইন্টারিম গভর্নমেন্ট ওই সময় ছিল, অভ্যুত্থানের পরে আমাদের মাথাটা পুরো দিন পাগল হয়ে গিয়েছিল। সুন্নি ভাইয়েরা বললো যে ওনারা একদিকে যাবেন, কওমি ভাইয়েরা বললো একদিকে যাবেন, আহলে হাদিস ভাইয়েরা বললেন একদিকে যাবেন। ওটা স্টেটের জায়গা থেকে যখন ম্যানেজমেন্ট করা হয়, মানে এটা খুবই কেমন যেন একটা সিচুয়েশন হয়ে যায়। কোনো জায়গায় আমরা ওটা একটা ম্যাচ করতে পারি না। যেমন চিটাগংয়ে হলো দুই গ্রুপ হলেও মারামারির অবস্থানে চলে গেছে। আমি সারা রাত জেগে আছি কিভাবে মারামারিটা বন্ধ করব। কোনো পক্ষে কারো হাতে লাঠি, যেভাবেই হোক প্রত্যেকের একটা জায়গা আছে, এবং এই জায়গাটা হলে একসাথে আসা যায় না। তো আমি মনে করি যে বিভিন্ন পথ, মত, শরিয়ার ইন্টারপ্রিটেশন, মাযহাব, তরিকা এটা থাকবে, কিন্তু ন্যূনতম একটা জায়গা, সেই জায়গাটা হলো যেহেতু আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, ওনাদের প্রশ্নে তো কারো কোনো দ্বিমত নাই, সেই জায়গাটা তো আমরা বসতে পারি। মদিনার সনদ নিয়ে তো কারো দ্বিমত নাই, সেই জায়গাটা তো আমরা বসতে পারি। তো সেই জায়গাটা আসলে আমার ছোট মুখে অত বড় কথা মানায় না এটা, কারণ আমার এই এডুকেশনটার খুব ডিপ নলেজ নাই। এবং আমি যেটা বুঝি, আমি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই বিশ্বাস করি, এবং উনি যে নির্দেশনা দিয়েছেন সেটা আমার কর্তব্য। কিন্তু আমাদের সামনে তো হলো ফরাসি বিপ্লবের পরে মডার্ন স্টেটটা চলে এসেছে, আমরা এটা পুরো ওয়ার্ল্ড এভাবে চলতেছে, এটা কিভাবে ডিল করব সেই কোশ্চেনটাও তো রাইজ করেছে। এখানে আফগানিস্তান থেকে শুরু করে অনেকগুলা মামলাকাত এসেছে, এবং আপনি বলেছেন হ্যাঁ ওলামায়ে কেরাম শাসন করেছে, এটা কোনো অস্বীকার করার জো নাই। ইসলাম পুরা বিশ্বকে শাসন করেছে। হিস্টোরিক্যাল জায়গা থেকে খুবই রিচ, পৃথিবীর কোনো ধর্ম, পৃথিবীর কোনো শাসন ব্যবস্থা যাই বলেন না কেন, কেউ এটার সাথে কোনো কম্পেয়ার করতে পারবে না। বর্তমান আমরা যা বিশ্বের শাসন ব্যবস্থা দেখি না কেন, তো সেই জায়গাটা আমরা এখন কেন পারছি না, সেই বিষয়টা আপনারা সমাধান করবেন। কারণ আমরা মসজিদে গেলে আপনাদের ইমামতিতে নামাজ পড়ে থাকি, আমরা আপনাদের ইমামতিতে সব করতে চাই। তো আমি এই জায়গাটা অনেকবার ক্ষোভ প্রকাশ করেছিলাম যে আমি মসজিদে না, আমি বাহিরেও আপনার ইমামতিতে যাইতে চাই। আপনারা নেতৃত্ব দেন, আমরা যাইতে চাই, আপনাদের অনুসরণ করতে চাই। এবং এখানে হযরত আছেন, সবাই আছেন। আমি কয়েকদিন আগে ইরানে গিয়েছিলাম। ইরান কি শিয়া নাকি সুন্নি ওই আলোচনা আমি যাব না, ওই ধর্মীয় কারণে আমি যাই নাই। আমি দেখতে গিয়েছি কেমন একজন লোকরে হত্যা করে ফেলছে হলো অবৈধভাবে। মানে আমি হুসাইনিয়াতে গিয়েছিলাম, উনি ওইখানে দার্স দিতেন, খুবই সিম্পলিস্টিক লাইফ, তাকে হলো বোম মেরে হত্যা করে ফেলছে। তো আমি তাদের জীবন ব্যবস্থা কেমন সেখানে দেখতে গিয়েছিলাম। যত অলিগলি দেখেছি, সব অলিগলিতে 100-200 মহিলা দাঁড়িয়ে থাকে, মানে সন্ধ্যার পরে। আর পাগড়ি পরা, জুব্বা পরা যারা হযরত আছেন ওইখানের, তারা এসে ওইখানে ওয়াজ করতেছে প্রত্যেকটা অলিগলিতে পুরা ইরানের। এটা সামা পড়তেছে। এটা কেন বাংলাদেশে হচ্ছে না? আপনার তরিকা যেটা হোক, আপনার নিজস্ব জায়গা আছে। যেমন আমি কিন্তু শিয়া না, আমি সুন্নি, এবং এটা আমি অকপটে স্বীকার করি। এবং
সে জায়গা থেকে অনেকে কথা তুলেছে ওই সময় কেন আমি গিয়েছিলাম অথবা, এবং সেখানে আমাকে অনেকগুলো এম্বাসিও কোশ্চেন করেছে যে তুমি ওইখানে কেন যাচ্ছ, তুমি তো ইউএস এর ভিসা পাবে না। আমি তাদেরকে বলে দিয়েছি আপনি যদি ইরান আসতে পারেন আমি কেন যাব না, আমি ইরান তুরান কোনো কিছু বুঝি না, পুরো বিশ্বকে একভাবে আমি দেখি। আমাদের এই জায়গাটায় আপনারা কিভাবে সমাধান করবেন সেই জায়গাটা আপনারা আসবেন। অনেকেই বিএনপি একটা প্রচার করে যে এনসিপি হলো জামাতের পক্ষ হয়ে কাজ করে। না, আমরা ভাই এটা না, কারণ আমাদের নির্দিষ্ট প্রপোজাল আছে যে আমরা এই ভিত্তিতে কাজ করি। আমরা বাংলাদেশে সেকুলারিস্ট স্টেট চাই না। আপাতত আমরা একটা বাংলাদেশে সবার জন্য একটা বৈষম্যহীন রাষ্ট্র চাই। আপনি আমাদেরকে জিজ্ঞেস করবেন যে আমাদের সেই শক্তিমত্তা আছে কিনা, আমাদের সেই শক্তিমত্তা নাই। কিন্তু এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, তোমাদের যতটুকু সম্ভব ততটুকু নিয়ে রাস্তায় নেমে পড়ো। বাকিটা হলো নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, আল্লাহর পক্ষ থেকে তখন সাহায্য আসবে। এবং জালিমের পক্ষে, জালিম কি 5 মাস আছে নাকি 5 বছর আছে সেটা মুখ্য বিষয় নয়। যে আমার ভাইয়ের চোখ তুলে নিয়েছে, আমি তার বাংলাদেশের শাস্তি নিশ্চিত করতে হবে। এখন এখানে আলোচনায় এসেছে অনেক ওলামায়ে কেরাম তো এখনো জেলে আছে হযরত, যাদেরকে এখনো মুক্তি দেওয়া হয় নাই। এবং বাংলাদেশে এই যে অনেকের জঙ্গি তাকমা দেওয়া হয়েছে, কওমি মাদ্রাসার যারা শিক্ষা ব্যবস্থা পড়াশোনা করেছে তারা সবচেয়ে বেশি এটা সাফারার। এবং বড় একটা অংশে বিভিন্ন জায়গা থেকে, আর আমি ছোটবেলায় তো অনেক জায়গায় হলো ওয়াজ শুনতে যাইতাম, সেখানে হলো মুফতি জসিমউদ্দিন রহমানী থেকে শুরু করে আমি নিজেও ছোটবেলায় আমাদের এলাকা ওয়াজ হতে শুনতে গেছি। একদিকে জসিমউদ্দিন রহমানী আসতো, আরেকদিকে হলো রাফিক বিন সাইদি আসতো, সাইদি শাহ হুজুর আসতো, আরেকদিকে হলো অলিপুরি আসতো, সবারই ওয়াজ শুনতে যাইতাম। এবং যিনি বাইতুল মোকাররমের এখনো খতিব আছেন কিনা মুফতি আব্দুল মালিক সাহেব, ওনারও বক্তব্য শুনতে যাইতাম। আমরা সেই জায়গাটায় এখনো মনে করি আপনারা যদি কাজ করেন একটা স্টেটের জায়গাতে, আপনাদের সেই সক্ষমতা সুযোগ আছে, সবকিছু লিখিত আছে যে কিভাবে একটা স্টেট চালাইতে হবে, সবকিছু আছে আপনাদের কাছে, এবং ইতিহাসে এটা অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত আছে। তাহলে আপনারা দায়িত্বটা নিচ্ছেন না কেন? আমি আশা করব যে এই জায়গা থেকে আসবেন, কিভাবে মডার্ন স্টেটকে আমরা ডিল করতে পারবো সেই জায়গাটা আসবো।